হাতে দুদিনের ছুটি, একই সাথে দেখতে চান পাহাড়, মন্দির, হিস্টোরিক্যাল মনিউমেন্টস আর পেতে চান জঙ্গল সাফারির মজা? তাহলে চলুন না ঘুরে আসি আমরা আমাদের পাশের রাজ্য বিহারের রাজগীর, নালন্দা এবং পাওয়াপুরী থেকে। গত 25 এবং 26 ডিসেম্বর এরকমই দুটো দিন আমরা কাটিয়ে এলাম রাজগীর, নালন্দা আর পাওয়াপুরী থেকে। আমাদের যাত্রা শুরু হয়েছিল 24 ডিসেম্বর 2025 ব্যান্ডেল থেকে রাত 8:33 ব্যান্ডেল হাওড়া লোকালে। ট্রেনটি একটু লেট করে প্রায় রাত্রি 9:50 নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছলো। হাওড়া থেকে আমাদের রিজার্ভেশন করা ছিল রাত্রি 11:40 1232 আপ হাওড়া মুম্বাই মেল ভায়া গয়াতে। এই ট্রেনটিতে করে আমরা হাওড়া থেকে গয়া অবধি গিয়েছিলাম। ঘড়িতে সময় এখন রাত্রি 11:17 আর 12321 আপ হাওড়া মুম্বাই মেল ভায়া গয়ার এমটি রেকটা কারশেড থেকে হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে এখন প্লেস করছে। আমাদের রিজার্ভেশন করা ছিল এসি 2 টায়ারে, আমাদের কোচ নাম্বার ছিল A1। যেহেতু 24, 25, 26 ডিসেম্বর এই সময়টা একটা পিক টাইম বেড়াতে যাওয়া, তাই যেদিনকে রিজার্ভেশন ওপেন হয়েছিল মানে ঠিক 60 দিন আগে আমরা ঠিক সকাল 8টাতেই বুকিংটা করে নিয়েছিলাম। ঘড়িতে এক্স্যাক্টলি সময় রাত্রির 11:40 আর আমাদের ট্রেন 12321 আপ হাওড়া মুম্বাই মেল ভায়া গয়া একদম শিডিউল টাইমে হাওড়া থেকে ছাড়লো। এই ট্রেনটার গয়ায় পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 6:45। তবে শীতের সময় একটু ফগ থাকার চান্স আছে, দেখা যাক কেমন যায় আর কটায় পৌঁছয়। একটা জিনিস দেখুন, দিনের বেলার হাওড়া স্টেশন আর রাতের হাওড়া স্টেশনের মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স। এখন দেখে বোঝাই যাচ্ছে না দিনের বেলায় কেমন রাস থাকে। প্যারালালি সাউথ ইস্টার্ন রেলের কোনো একটা ট্রেন হাওড়া থেকে ছাড়লো। অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়বো। কালকে আবার সকাল সকাল উঠতে হবে। 6:45 গয়া ঢুকে যায় ট্রেনটা। গুড নাইট। গুড মর্নিং। আজ 25 ডিসেম্বর 2025। মেরি ক্রিসমাস। টাইম এখন ঠিক সকাল 6টা। আর এই দেখুন বাইরেটা দেখুন, ট্রেন আমাদের এখন কোদেরমা ঢুকবো করছে। মোটামুটি রাইট টাইমই আছে। টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস। আমাদের ট্রেন কোদেরমা স্টেশন ঢুকলো। ঠিক করে দেখুন, এখনও সেভাবে সকালের আলো ফোটেনি। এইবার আকাশটা দেখুন, আস্তে আস্তে আলো ফুটছে, বোঝা যাচ্ছে সকাল হচ্ছে। সময় হচ্ছে এখন সকাল 6:12 আর আমাদের ট্রেন কোদেরমা থেকে রওনা দিল। এই ট্রেনটার পরের স্টপেজই গয়া জাংশন। বাইরেটা একবার দেখুন, নিচটা একবার দেখুন, বেশ কুয়াশা হয়ে আছে। টেম্পারেচার হভারিং বিটুইন 7 ডিগ্রি অ্যান্ড 8 ডিগ্রি। আর আমরা আর কিছুক্ষণের মধ্যেই গয়ায় পৌঁছে যাব। সময় সকাল 7:10 আর আমরা গয়া পৌঁছে গেলাম। আমাদের এখান থেকে একটা গাড়ি করা আছে, আমরা একদম ডাইরেক্টলি এখন সময় ওয়েস্ট করব না, একদম রাজগীরের পথে বেরিয়ে পড়ব। गया जंक्शन, किऊल, पटना, गया और ग्रैंड कोड लाइनों का जंक्शन।
5-6 गया से चलकर पुरैया। दे আমাদের ড্রাইভার শ্রী মুন্না প্রসাদজি ঠিক সকাল 6:15 আমাকে ফোন করেছিলেন। উনি বললেন টিকিট কাউন্টারের দিকটা দাঁড়িয়ে আছেন। এইটা হচ্ছে আমাদের আগামী দুদিনের গাড়ি, আজকের আর কালকে। আমাদের এইবারে ট্রিপটা খুবই শর্ট ট্রিপ, আজ আর কালকেই রাত্রিবেলা আমরা আবার রওনা দেবো। তো আমরা এখন ডাইরেক্ট রাজগীরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমরা গয়া থেকে রওনা দিয়ে দিলাম রাজগীরের উদ্দেশ্যে। যাওয়ার পথে দশরথ মাঝির স্মৃতিসৌধটা দেখে নেব। এই দশরথ মাঝি কে বলুন তো? এনাকে মাউন্টেন ম্যান বলা হয়। গয়া আর রাজগীরের মাঝে একটা পাহাড় আছে, সেই পাহাড়টার জন্যে গয়া আর রাজগীরের মধ্যে ডিস্টেন্সটা যেটা ছিল, উনি তার একার প্রচেষ্টায় সেই পাহাড় কেটে তার ওইখান দিয়ে রাস্তা বানিয়ে সেই ডিস্টেন্সটাকে 55 কিলোমিটার থেকে 15 কিলোমিটারে কমিয়ে দিয়েছিলেন ওই অঞ্চলটা। এবং এটা করার পেছনে ওনার একটা কারণ ছিল। ওনার স্ত্রী এই পাহাড় থেকে পড়ে গিয়ে, মানে ওই দিক থেকে এদিকে আসার সময় পাহাড় থেকে পড়ে গিয়ে ইনজিওর্ড হন, এবং এই পাহাড়ই বাদশাদে ওনাকে ঠিক টাইমে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, এবং ফলস্বরূপ উনি আর বাঁচাতে পারেননি। তখনই উনি একটা শপথ নিয়েছিলেন যে উনি পাহাড় কেটে এখানে রাস্তা করবেন এই অঞ্চলের লোকেদের সুবিধের জন্যে, এবং তিনি ওটাতে সাকসেসফুল হয়েছিলেন। তো ওনার ওই স্মৃতিসৌধটা দেখে আমরা একদম রাজগীরের দিকে এখন বেরিয়ে যাব। এই পাহাড় কেটে রাস্তাটা করতে ওনার 22 বছর সময় লেগেছিল। আমরা এখন ফল্গু নদীর উপর দিয়ে যাচ্ছি। এটি হিন্দুদের কাছে খুবই পবিত্র একটি স্থান। এখানেই হিন্দুরা তাদের পূর্বপুরুষদের আত্মার জন্য প্রথম নৈবেদ্য উৎসর্গ করেন। যাওয়ার পথে একটু গরম গরম চা খেয়ে আবার এগোবো আমরা। এই আমাদের চা তৈরি হচ্ছে, বিনা চিনির স্পেশাল চা। ভালো হয়েছে, একদম কোনো রকম জল দেয়নি। গয়া থেকে রাজগীরের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 60 থেকে 65 কিলোমিটার। আমাদের ঘন্টা দুয়েকের কাছাকাছি, 1 ঘন্টা 45 মিনিট মতন লাগবে পৌঁছতে, ড্রাইভারজি যা বললেন। ঠিক পিকচার পারফেক্ট ল্যান্ডস্কেপ দেখুন, ঠিক যেন মনে হচ্ছে ক্যানভাসে তুলি দিয়ে আঁকা। পিছনে টিলা, সামনে সবুজ ক্ষেত, খুব সুন্দর দেখতে লাগছে। এইটা হচ্ছে গয়া কিউল যে লিঙ্ক লাইন, সেইটা নওয়াডা হয়ে লক্ষ্মীসরাই হয়ে কিউল যায়। একটা গুডস ট্রেন পাস করছে, কয়লা ভর্তি গুডস ট্রেন। পাহাড়ের পেছন থেকে এবার আস্তে আস্তে সূর্যি মামা উকি দিচ্ছে। এইটা হচ্ছে ওই দশরথ মাঝি স্মৃতিসৌধটা। চলুন ভেতরে দেখে আসি। ইনি হচ্ছেন দশরথ মাঝি। পর্বত পুরুষ দশরথ মাঝি সমাধিস্থল। এই গ্রামটার নাম হচ্ছে গেহলৌর। এইখানে ওনার সমাধিস্থল। এটা এই যেখানে লেখা আছে, এইটা হচ্ছে ওনার ছবি। দশরথ মাঝি দ্বার গেহলৌর, যে জায়গাটা পাহাড় কেটে রাস্তাটা, চলুন দেখে আসি। এইখানটায় পাহাড় কেটে রাস্তাটা।
homage to the national heroes. As a humble homage to mountain man Sri Dasrath Manjhi, SBI Foundation is undertaking various development activities in his birthplace Gehlaur. আর যেটা আপনাদের বললাম ওটাই এখানে লেখা আছে। আর এই পাহাড় কেটে রাস্তাটা ওনার একক প্রচেষ্টায় 22 বছরের ফল। এবার আমরা রাজগীরের দিকে এগিয়ে যাব। আমরা এখন জেটিএম ঘাটি দিয়ে পার হচ্ছি। এদিককার ল্যান্ডস্কেপগুলো খুব সুন্দর। আমরা রাজগীর শহরে ঢুকে গেছি। এখান থেকে আর 2-3 কিলোমিটার আমাদের হোটেল। আমরা ফার্স্টে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে বেরোবো। এখানে এখনও প্রচুর ঘোড়ার গাড়ি চলে, টাঙ্গা, যাকে টামটাম বলে হিন্দিতে। আমাদের হোটেলে আমরা পৌঁছে গেছি, হোটেল বোধি রিট্রিট। এই 9:40 মতন এখন বাজে। এবার আমরা চেক ইন করে একটু ফ্রেশ হয়ে তারপরে বেরোবো। এটা হচ্ছে হোটেলের রিসেপশনটা, বেশ ভালো সাজানো গোছানো। হ্যাঁ দে রে হ্যাঁ। আর পাশেই হচ্ছে রেস্টুরেন্ট হোটেলের। গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু, খুব সুন্দর। হোটেলের রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব ভালো। ক্রিসমাস উপলক্ষে এখানে একটা ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছে। মেরি ক্রিসমাস। স্মাইল, লাফ, টক, ড্রিঙ্কস, আউট, ইট, রক। আমরা ব্রেকফাস্টটা করে নিই, ততক্ষণ আমাদের রুমটা রেডি হবে। অ্যাকচুয়ালি চেক ইন টাইম 2টো, কিন্তু আমরা আর্লি চেক ইন রিকোয়েস্ট করেছি, তো তাই জন্যই পেয়ে যাবো ঘরটা। এখন রেডি হচ্ছে, তো আমরা একবারে ব্রেকফাস্ট করে রুমে যাব। একটা ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে, ছেলে নিয়েছে পুরি আর সবজি, আর অন্য ব্রেকফাস্টটাও সার্ভ করে দিয়েছে। আমরা নিয়েছি ইডলি, সাম্বার, চাটনি। মেয়েও তাই নিয়েছি, ইডলি, সাম্বার, চাটনি। আমাদের রুম রেডি হয়ে গেছে। আমাদের রুম হচ্ছে 001। এবার আমরা ঘরে যাই। ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরোবো। আজকে প্রথমে পাওয়াপুরি আর নালন্দা যাব, এরকমই ইচ্ছে আছে। দেখা যাক কতটা কি কেমন করতে পারি। এই আমাদের রুম। ঘরটা একতলায়, ঘরটা যথেষ্টই বড়। এটা একটা ফ্যামিলি রুম। 2টো কিং সাইজ বেড আছে। এদিকে একটা লম্বা মিরর আছে, দুদিকে ওয়ার্ড্রোব আছে, মাঝখানে টি কফি কিট উইথ ইলেকট্রিক কেটল অ্যান্ড ক্রকারিজ, একটা বড় টিভি সেট আছে। এদিকে সোফা আছে, সেন্টার টেবিল আছে, আলাদা করে চেয়ার আছে। এদিকে একটা জানলা আছে, আর ওপরে একটা স্প্লিট এসি। ও, আপনাদেরকে ওয়ার্ড্রোবগুলো দেখানো হয়নি। 2খানা ওয়ার্ড্রোব আছে। এইখানে একটা ওয়ার্ড্রোব আছে, তাক করা আছে এখানে, প্লাস একটা সেফ লকার আছে, ডিজিটাল লকারও দেওয়া আছে এখানে। আর এই দিকে আর একটা বড় ওয়ার্ড্রোব আছে। অ্যারেঞ্জমেন্টস যথেষ্ট ভালো। আর এই আর একটা ওয়ার্ড্রোব। লাস্ট বাট নট দ্য লিস্ট, which is very important, there should be a clean and good washroom. So this is the washroom. ঠিকঠাক। এইদিকে বেসিন, একটা হ্যান্ড টাওয়েল। এইদিকে চানের আলাদা জায়গা করা আছে স্নান করার। ঠিকঠাকই আছে।
আমরা হোটেলে চেক ইন করে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। একটু দেরি হয়ে গেল, প্রায় 1টা মতন বাজে। এখন আমরা নালন্দা আর পাওয়াপুরিটা যাব। রাজগীর থেকে নালন্দার ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 14 থেকে 15 কিলোমিটার। নালন্দার পার্কিংয়ে আমাদের গাড়ি নামিয়ে দিল। এবার এখান থেকে আমরা একটা টোটো করে নিলাম, 400 টাকা নেবে। আমাদের মিউজিয়াম, তারপরে ব্ল্যাক বুদ্ধা, নালন্দার মানে রুইন্সের যে গেট, আর একটা কি পয়েন্ট আছে, এইগুলো ঘুরিয়ে দেবে। তো যাওয়ার আগে এই লোকটা সামলানো গেল না। এখানে আমরা এখন এই আলু কাবলি টাইপের মিক্সচার 20 টাকা করে নিচ্ছে। এটা খেয়ে আমরা স্টার্ট করব। আর এইদিকে ওরা ফুচকা খাচ্ছে। আমরা এখন প্রথমে হিউয়েন সাংয়ের মিউজিয়ামটা যাচ্ছি। এই টোটো ভাড়া নিয়েছিল 400 টাকা। এই হিউয়েন সাং মিউজিয়াম যাওয়ার পথে একটা চেকপোস্ট মতন আছে, সেখানে সিকিউরিটিরা ওটা ম্যানেজ করছে। এখানে আমাদের সব ডিটেলসগুলো ওরা একটা রেজিস্টারে এন্ট্রি করলো, নাম, মোবাইল নাম্বার, কোথা থেকে আসছি। আর এই দেখুন দূরে হিউয়েন সাং মিউজিয়ামটা দেখা যাচ্ছে। এইখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কাটা হয়ে গেল। টিকিটের দাম হচ্ছে 30 টাকা পার অ্যাডাল্ট। আপ টিল 15 ইয়ার্স চাইল্ড ধরা হয় এখানে, তার টিকিট লাগে না। আর ফরেনারদের জন্য হচ্ছে 200 টাকা করে। এই দেখুন ভেতরটা, ক্যাম্পাসটা শুধু দেখুন, অসাধারণ। জাস্ট এখানে বসে এমনি সময় কেটে যাবে। কি সুন্দর দেখুন চারিদিকটা। হিউয়েন সাং ছিলেন বিখ্যাত এক চীনা বৌদ্ধ ভিক্ষু, পণ্ডিত, পর্যটক এবং অনুবাদক। উনি চৈনিক এবং ভারতীয় বৌদ্ধ ধর্মের মধ্যে যোগসূত্র স্থাপনের ব্যাপারে আগ্রহী ভূমিকা পালন করেছিলেন। রাজা হর্ষবর্ধনের সময় 630 CE থেকে 645 CE উনি ভারতবর্ষ ভিজিট করেন। চলুন এবার হিউয়েন সাং মেমোরিয়াল হলে ঢোকা যাক। জানি না ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড কিনা। যদি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড হয় তাহলে আপনাদের দেখাতে পারবো। নেক্সট আমরা চলে এলাম শ্রী ঋষভদেব শ্বেতাম্বর জৈন টেম্পল দেখতে। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণটা। দুটো মন্দির দেখতে পাচ্ছি, একটা বাঁ দিকে আর একটা ডান দিকে, একদম সাদা টেম্পল। চলুন দেখা যাক। মন্দির দুটো আপনাদের এখান থেকেই দেখিয়ে দিলাম, কেন ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয় বললে। এইখান থেকে আপনারা যা ফটোগ্রাফি করতে চান, ভিডিওগ্রাফি করতে চান করে নিতে পারেন। এইখান থেকে আপনাদের মন্দিরটা দেখিয়ে দিলাম। নালন্দায় আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ব্ল্যাক বুদ্ধা স্ট্যাচুটা দেখতে যাওয়ার। এখন আমরা ব্ল্যাক বুদ্ধা স্ট্যাচু দেখতে যাচ্ছি। তো চলুন এখানকার একজন লোকাল লোকের মুখেই বুদ্ধা স্ট্যাচুর হিস্ট্রিটা শুনি। गौतम बुद्ध की है और खुदाई से इसी स्थान से निकले हैं जिस स्थान पे बैठे हैं। ये मूर्ति 9वीं शताब्दी की है, अर्थात आज से 1800 वर्ष पहले नालंदा यूनिवर्सिटी के विद्यार्थियों ने अपने हाथों से कला का प्रदर्शन किए। उस समय नालंदा यूनिवर्सिटी की विद्यार्थियों की संख्या 10,000 और 15 शिक्षक के द्वारा इस मूर्ति को काले पत्थर से निर्माण किया गया, इसलिए ब्लैक बुद्धा कहा गया। 12वीं शताब्दी में बख्तियारुद्दीन खिलजी इंडिया में आए तो सबसे पहले उन्होंने नालंदा में तय किया कि नालंदा ही क्यों फेमस है। यहाँ के देखा तो 7 मील लंबा और 7 मील चौड़ा में यूनिवर्सिटी थी
जो कि 3 लाइब्रेरी थी, उसमें रत्न रंजक, रत्न नदी, रत्न सागर तीनों में यार लगाया, जो 6 महीना कंटिन्यू चलते रह गया। जाने वक्त इनको ही चाह के लेके चले जाएं, लेकिन उस समय परिवहन आने जाने का कोई यंत्र नहीं था। इनके गले और कमर में सिक्का लगाकर हाथ ही घूम जरा उठाता गया और छोड़ते गया। इसी क्रम में हम जो कमल का फूल बैठे हैं वो हम बताएंगे आपको, वो साथ नीचे दब गया। ये नाव के ऊपर बैठे थे, सोचा कि नहीं जाएंगे। उन्होंने आवेश में बख्तियार बिन खिलजी ने नाक काट दिया, आँख की उंगली काट दिया, पैर का अंगूठा काट दिया, सब डैमेज कर दिया ताकि इनका पूजा नहीं हो। लेकिन खुदाई से याद तक ये गवर्नमेंट से भारत सरकार बिहार सरकार से अलग है तेलिया बाबा के नाम पर। तेलिया बाबा इसलिए लोग कहते हैं कि क्षेत्रीय माँ बहन लोग जिनके बाल बच्चे रोगग्रसित हुआ करते थे, मेडिसिन इतना हाईलाइटेड नहीं था, या हाईलाइटेड था भी तो माताओं का अधिक विश्वास देवताओं पर होता है, तो तेलिया बाबा के नाम से पूजा करते हैं। प्लस जो आप लोग दान देते हैं 1500, उसी से इस मंदिर का रखरखाव और पूजा पाठ का काम किया जाता है। धन्यवाद। ये मूर्ति जो देख रहे हैं सर, यही कमल का फूल है जिसे बैठे हैं, जो मैंने बताया के साथ दबा हुआ है। वो दब गया, सोचा नहीं जाएंगे तो देखिए नाक काट दिया, आँख काट दिया, हाथ अंगूठा, पैर का अंगूठा डैमेज कर दिया, है ना। এখানে ব্ল্যাক বুদ্ধার সব ছোট্ট ছোট্ট মূর্তি পাওয়া যাচ্ছে। কেউ যদি মেমেন্টো হিসেবে নিয়ে যেতে চায় এখান থেকে সংগ্রহ করতে পারে। তো চলুন এবার আমরা নালন্দা ইউনিভার্সিটির রুইন্সটা দেখতে যাই। টিকিট কেটে আমরা ঢুকে গেলাম। ঢোকার মুখটা একটা জটলা, দেখে মনে হচ্ছিল যেন আধ ঘন্টার উপর দাঁড়িয়ে থাকতে হবে। অ্যাকচুয়ালি সেরকম কিছু না, অফলাইন অনলাইন দুভাবেই টিকিট কাটা যায়। ওখানে আর কিউআর কোড আছে, স্ক্যান করেও টিকিট কাটতে পারেন। তো আমরা কাউন্টার থেকেই কেটে নিলাম, 40 টাকা করে টিকিট পড়লো। আর মেয়ের যেহেতু এখনও 15 বছর বয়স হয়নি, ওর ফ্রি, মানে আমাদের 3 জনকার 120 টাকা পড়লো। এখানকার হিস্ট্রিটা ভালো করে জানার জন্য আমরা একটা বিহার ট্যুরিজম অথরাইজড গাইড নিয়ে নিলাম। একটু দরাদরি করে নেবেন, আমাদের কাছ থেকে 500 টাকা নিচ্ছেন। सबसे पहले आप सभी को स्वागत करता हूँ। मैं यहाँ का गाइड हूँ, मेरा नाम प्रवीण कुमार है। और अभी हम लोग जिस स्थान पर घूम रहे हैं ये प्राचीन नालंदा विश्वविद्यालय का एक्सकवेटेड साइट है। इसे इंग्लिश में रूइंस ऑफ नालंदा यूनिवर्सिटी और हिंदी में प्राचीन नालंदा विश्वविद्यालय का भग्नावशेष कहते हैं। लेकिन जब ये नालंदा चल रही थी उस समय इसका नाम था नालंदा महाविहार। बहुत जगह बोर्ड में देखे होंगे लिखा रहता है एक्सकवेटेड रिमेन्स ऑफ नालंदा महाविहार। इसका मीनिंग ये है कि नालंदा जो वर्ड है 2 शब्दों से मिलकर बना, नालम और दा। नालम मीन्स होता है लोटस फ्लावर, दैट इज द सिंबल ऑफ नॉलेज, एंड दा मीन्स टू गिव, इट मीन्स विच गिव्स नॉलेज इज कॉल्ड नालंदा। जो स्थान ज्ञान देती है उसे नालंदा कहा जाता है। महाविहार जहाँ पर बौद्ध भिक्षु लोग रहते थे, एक संघ में रह करके पठन पाठन का कार्य करते थे, उसे विहार कहा जाता था। विहारों की संख्या बहुत सारे थी, इसलिए उसे महाविहार कहा जाता था। ये है नालंदा महाविहार का मीनिंग। सवाल उठता है इतना बड़ा संसार नालंदा यहीं क्यों बना? इसका रीज़न ये है, आज से 2600 वर्ष पहले 6 BC में यहाँ भगवान बुद्ध आए। उसमें नालंदा नहीं था, एक बहुत बड़ा आम का बागीचा था, पावारिका नाम का। भगवान बुद्ध आए, उपदेश दिए, उपदेश के दौरान शिक्षा का माहौल बना, वही फेमस हुआ। इसे बुद्ध के 1000 साल बाद इस नालंदा का निर्माण किया राजा कुमारगुप्त ने। यानी बुद्धा टाइमिंग 6 BC बट नालंदा फाउंडेड इन 5th century AD, इट मीन्स आफ्टर बुद्धा 1100 ईयर्स। तो कुमारगुप्त इसके एक्चुअल फाउंडर थे। पुनः राजा हर्षवर्धन ने इसको 7th century AD में डेवलप किया, जो कि कन्नौज के राजा थे। और 9th century AD में राजा देवपाल तीसरा बार डेवलप किया। 3 बार 3 राजाओं ने अपने तरीके से यहाँ पर योगदान दिया। लेकिन 12वीं शताब्दी के अंत में बख्तियार खिलजी ने इसको डिस्ट्रॉय कर दी, आगुन लगा दिया। इस यूनिवर्सिटी का अस्तित्व बिल्कुल खत्म हो गया। कोई राजा इसको डेवलप नहीं कर पाया। धीरे धीरे जगह बाय नेचर जैसे तैसे माटी से दबते चला गया। इसे खनन करके निकाला गया। तो पहला खनन हुआ ब्रिटिश के द्वारा 1915 से 37। दूसरा खनन हुआ भारत सरकार के द्वारा, जो ऊंचा टीला दिख रहा है ना ये वाला, ये 1974 to 82 के बीच खुदाई हुआ। इसके अंदर में माटी का अवशेष है। इसके आधार पर बताया जाता है कि बहुत ऊंची बुद्ध की प्रतिमा थी, अभी नहीं है। सिर्फ माटी का अवशेष को बचाने के लिए सेट दिया गया। इट मीन्स कहने का तात्पर्य यह है कि 22 साल ब्रिटिश ने और 8 साल इंडियन गवर्नमेंट ने, 30 साल
1 वर्ग किलोमीटर एरिया में इसका खनन हुआ है, खुदाई हुआ है, जिसको देखते हैं समझते हैं, और वही खुदाई के समय का पूरा तस्वीर लगा हुआ है। लेकिन जब पढ़ाई होती थी ना, उस समय नालंदा 10 किलोमीटर लंबा, 5 किलोमीटर चौड़ा था। 10 बाई 5 किलोमीटर एरिया में 108 हॉस्टल थे। खुदाई में मात्र 11 हॉस्टल मिला है, बाकी 97 जो हॉस्टल है अभी भी दबा हुआ है, गाँव बसा हुआ। ये जानकारी कैसे हुआ? ये जानकारी ह्वेन सांग के डायरी के अनुसार, जो चाइनीज़ ट्रेवलर थे, वो इस यूनिवर्सिटी के स्टूडेंट रह चुके थे, उन्हीं का लिखा गया डायरी के अनुसार ये 10% एरिया हम देखते हैं, 90% पार्ट अंडरग्राउंड है। ठीक, आगे चल रहे हैं। अब सेकेंड दिस वन रूम्स ऑफ नालंदा यूनिवर्सिटी, इसे रिसेंटली साइन किया गया। जब पढ़ाई होती थी उसमें यहाँ पर 10,000 विद्यार्थी और 1500 प्रोफेसर, कहीं कहीं 2000 मेंशन है, यानी 12,000 लोग रहते थे। 12,000 लोगों को रहने के लिए 12,000 कमरा था। उसमें यहाँ पर इंडिविजुअल रूम्स, बिल्डिंग काफ़ी ऊंचे ऊंचे थे। 3 बड़ा बड़ा लाइब्रेरी था, जिसका नाम था रत्न दधी, दूसरा था रत्न रंजक और तीसरा रत्न सागर। रत्न दधी रत्न रंजक लाइब्रेरी 6 स्टोरी पर, रत्न सागर लाइब्रेरी 9 स्टोरी। पूरी लाइब्रेरी में 9 मिलियन बुक्स थे, 90 लाख किताब। बुक्स जो था ना, वो कॉपर प्लेट, भोजपत्र, ताड़पत्र, पाम लीफ, ये सब का था। उसी को जलने में 6 महीने लगा, इसलिए कहते हैं नालंदा 6 महीने तक जलती रही। लेकिन खुदाई में वो लाइब्रेरी का भाग नहीं मिला है, ना लाइब्रेरी मिला, ना मेन गेट मिला, और ना ही इसका 97 हॉस्टल। इतना पार्ट अभी तक अंडरग्राउंड है। यानी ये नया गेट है जिसे काट के बनाया गया सिर्फ हम लोग को आने जाने के लिए। मेन गेट नहीं मिला। सीमेंट स्लैब, आयरन नेट जो भी देखेंगे ये सब बाद में दिया गया। ठीक है, अभी हम लोग 2 मोनास्ट्री के बीच में चल रहे हैं। प्लीज लिसन। 2 मोनास्ट्री के बीच के पैसेज को रास्ता बनाया गया कि उसमें का मेन गेट रास्ता नहीं मिला है। ऊपर में जितना ब्रिज देखेंगे रिपेयर्ड है, उसमें सीमेंट लगा हुआ, दैट वाला रिपेयर्ड। ये लेफ्ट साइड में दीवार देखेंगे ना, ये बिल्कुल ओरिजिनल है, उसमें सीमेंट नहीं था। ईंट की जुड़ाई चूना, सुर्खी, बालू, मिट्टी, गुड़, उड़द का दाल, बेल का रस, गन्ना का रस, ये सब यूज किया गया। मगध काफ़ी समृद्ध राज था, ये सब खाने पीने के चीज़ यूज किया गया ईंटों जोड़ने में। तो बिल्कुल ओरिजिनल दीवार है, 1600 वर्ष पुराना। ऊपर का पार्ट रिपेयर्ड है। ये भी नया गेट काट के बनाया गया। सीमेंट स्लैब, आयरन नेट बाद में दिया गया। নালন্দা ইউনিভার্সিটির এক্সকাভেটেড সাইট দেখার পর আমাদের সেদিনের পরের গন্তব্য ছিল পাওয়াপুরি। নালন্দা ইউনিভার্সিটির রুইন্সটা ঘুরে এবার আমরা চলেছি পাওয়াপুরির পথে। আর এইদিকে দেখুন সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। সময় কিন্তু খুব বেশি বাজেনি, এখন 4:05 মতন হবে, কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। পাওয়াপুরি জৈন ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত পবিত্র স্থান, যেখানে ভগবান মহাবীর নির্বাণ লাভ করেছিলেন। এই জায়গাটিকে অপাপুরীও বলা হয়। আমরা পাওয়াপুরি চলে এসেছি। এই বাইরে থেকে দেখুন জলাশয়ের মধ্যে পাওয়াপুরীর মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে। চলুন তাহলে আমরা জল মন্দিরটা দেখে আসি পাওয়াপুরিতে। পাওয়াপুরি জল মন্দির। এই পাওয়াপুরি জল মন্দিরের ইতিহাসটা এখানে আছে, আপনারা পজ করে পুরোটা আস্তে আস্তে পড়ে নিতে পারেন। এইখানে চোখে পড়লো এই পাখিটা, এই পাখিগুলোর আদার জানা থাকলে জানাবেন এগুলো কি পাখি। আর এখানে সূর্য অস্ত যাওয়ার সময় তার রিফ্লেকশন পড়েছে জলাশয়ের উপরে। আর এখান থেকে পাওয়াপুরি জাল মন্দিরের একটা পরিষ্কার ভিউ দেখুন। শ্রী মহাবীর স্বামী জৈন শ্বেতাম্বর জিনালয়া বলে এই মন্দিরটি ঠিক পাওয়াপুরি জল মন্দিরের বিপরীতে অবস্থিত।
অসাধারণ এর কারুকার্য। এই মন্দিরটিও জৈন ধর্মাবলম্বীদের জন্য খুব পবিত্র একটি স্থান। পাওয়াপুরীর মন্দির থেকে বেরিয়ে আমরা তো আর সেইভাবে লাঞ্চ করিনি, এবার একটু আমরা গরমা গরম চাট খাবো, সিঙ্গারা দিয়ে, टिक्की দিয়ে, घुगनी দিয়ে। हाँ मिर्ची कुछ नहीं। मिर्ची हरा मिर्च थोड़ा दीजिए, लेकिन वो लाल वाला मत दीजिए। আমরা এবার আজকের মতন ফিরছি হোটেলে। এই মুহূর্তে আমরা বিহার শরীফ ক্রস করছি এখন। বেশ জমজমাটি জায়গা। तिलकुटवा देखिएगा। হ্যাঁ হ্যাঁ, তিলকুট লেঙ্গে। এখান থেকে আমরা একটু তিলকুট নেব। উল্টো দিকেই দোকান আছে। बहुत अच्छा। গণপতি সুইটস। চলুন আপনাদেরকে বিহারের মিষ্টি দেখাই, বিহার শরীফের মিষ্টি। समझे? ए भाई जी। কি গো নেবে? কি নেবে? দেখি কি কি কেনা যায়। এখানে নানান রকম তিলকুট আছে, আর এখানে বেশ কালারফুল সব মিষ্টিগুলো। তলারটা হচ্ছে বোধহয় ক্ষীরের কেক। এটা ওই আমাদের ইয়ের মতন কালোজাম টাইপের, আর এটা লাড্ডু। সময় এখন সন্ধ্যে 6:20, আর আজকের মতন আমরা এবার আমাদের হোটেলে ফেরত যাচ্ছি। বিহার শরীফ থেকে তিলকুট কেনার পর এবার খাজা অভিযানে আমরা। এই জায়গাটার নাম হচ্ছে শিলাও। এখানে লাইন দিয়ে সব খাজার দোকান। এখান থেকে এবার খাজা নেওয়া হবে। কেমন গো খাজাগুলো? প্যাটিস বিস্কুটের মতো লাগছে। একটু অন্যরকম টেস্ট, না মানে ইয়ের মতো নয়, পুরীর খাজার মতন নয়। এখানকার এরকমই হয়তো, এক একটা জায়গার তো এক একটা মানে জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ তো টেস্ট ভ্যারি করে। এখানে সব লাইন দিয়ে পর পর খাজার দোকান, পর পর একদম সব খাজা বিক্রি হচ্ছে একদম পর পর লাইন দিয়ে। ওই যে দোকানটায় টেস্ট করা হলো ওখানকার খাজা আমার মিসেসের পছন্দ হয়নি, এবার আবার অন্য দোকানগুলোই এখন ট্রাই করা হবে। সব লাইন দিয়ে খাজার দোকান পর পর একদম বহু অসংখ্য দোকান, একবারে সব খাজা বিক্রি করে এখানে, পুরো খাজা পট্টি এটা। আজ সারাদিন তো সেইভাবে কিছু খাওয়া হয়নি, সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপর সারাদিন খুচকাচ খাওয়া হয়েছে, তাই আজকে আমরা তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি আমাদের হোটেলেরই রেস্টুরেন্টে, রক হাউস রেস্টুরেন্টের নাম বোধি রিট্রিট হোটেলের। তো টমেটো স্যুপ দিয়ে শুরু করা যাক। আর মেন কোর্সে নেওয়া হয়েছে তন্দুর রুটি, গ্রিন স্যালাড, আর দেখা যাক চম্পারন মাটন টেস্ট করি এখানকার চম্পারন মাটন কেমন হয়। গত বছর আমরা সেক্টর 5-এ আজাদিন ধাবা না কি রং দে বসন্তিতে চম্পারন মাটন নিয়েছিলাম, বাট দ্যাট ওয়াজ আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তো দেখি এখানে চম্পারন মাটনটা কেমন খেতে হয়। আরে বাবা কেমন রে চম্পারন মাটনটা? মাটন এখনো খাইনি, খেয়ে দেখ, খেয়ে দেখ। সেই রং দে বসন্তির মতন না? ভালো, দেখ একবার। মানে বিহারের তো চম্পারন মাটন তো অথেন্টিক কিনা বল, খেয়ে দেখ, একটু টেস্ট করে বল। ভালো, ঠিক আছে। লিমি কেমন রে? তুই এখনো স্যুপ খাচ্ছিস? যাই হোক, সারাদিন ঘোরাঘুরির পর চম্পারন মাটন দিয়ে বেশ জাম্পেশ করে আজকে ডিনারটা হলো। মাটনের প্রিপারেশনটা সত্যি খুব ভালো করেছিল, একদম অথেন্টিক ছিল। তো অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, আজকের দিনটা ভালোভাবেই শেষ হলো। আবার দেখা হবে কাল সকালে। কালকে আমরা রাজগীরের লোকাল সাইট সিইংগুলো করবো। এর মধ্যে দুটো জায়গায় আমাদের অলরেডি অনলাইনে টিকিট বুক করা আছে। শান্তি স্তূপা যাওয়ার জন্য আমাদের রোপওয়ে রাইডটা অলরেডি অনলাইন বুক করা আছে, 120 টাকা করে, 4 জনকার 480 টাকা পড়েছে। আর আমরা জু সাফারিটাও বুক করেছি, ওটা 250 টাকা করে, 4 জনকার 1000 টাকা পড়েছে। এছাড়াও আমরা ভেনুওয়ান যাওয়ার ইচ্ছে আছে কালকে, ঘোড়া কাটোরা, তারপরে ব্রহ্মকুণ্ড,
এরকম বেশ কয়েকটা জায়গা আমাদের দেখার ইচ্ছে আছে। তো দেখা যাক কাল কতটা কি করা যায়। আমাদের সাথে থাকুন আর এই রাজগীর ট্রিপের বাকি পার্টগুলো আমাদের সাথে এনজয় করতে থাকুন। আজকের মতন গুড নাইট।